বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি নয় বরং দুটি রোমাঞ্চকর কাহিনী। শিবরাম চক্রবর্তীর লেখা গোয়েন্দা কাহিনী হাতে নাতে পাকড়ানো এবং হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক কাহিনী বাড়ি বুড়ো বুট। শুনে জানাবেন আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো। ও হ্যাঁ, এখন আমাদের গল্প আপনারা শুনতে পারবেন স্পটিফাইতেও। অ্যাপটি খুলে সার্চ করুন গপ্প ডট বেশি আর শুনতে থাকুন আমাদের গল্প। বানানটা বলে দিই, GOPPO স্পেস DOT স্পেস BESHI। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা হাতে নাতে পাকড়ানো। অনিরুদ্ধ সেন মলঙ্গা লেনের একটি একতলা ফ্ল্যাটে একটিমাত্র চাকর নিয়ে একলাটি থাকে। মোড়ের রেস্তোরাঁর কোণে বসে করঞ্জাক্ষ খবরের কাগজটা নিয়ে পড়ছিলেন বলা যায় না ঠিক, কাগজখানাকে নিয়ে পড়েছিলেন। কাগজের ফাঁক দিয়ে খবর নিচ্ছিলেন বুঝি কারোর। তার নজর ছিল কাগজে নয়, অনিরুদ্ধর বাড়ির আওতায়। খানিক পরে চাকরটা থলে হাতে বেরিয়ে গেল। তিনি দেখলেন বাজারেই যাক বা রেশন আনতেই, রেস্তোরাঁ থেকে উঠে করঞ্জাক্ষ পাশের ডাক্তারখানা থেকে কাকে যেন ফোন করে। তারপর অনিরুদ্ধর দরজায় গিয়ে কড়া নাড়ল। অনিরুদ্ধকেই এসে দরজা খুলে দিতে হলো। অনিরুদ্ধ বাবু? প্রশ্নের সঙ্গে সঙ্গেই করঞ্জাক্ষ পরিচয় দিলেন নিজের। আমার নাম করঞ্জাক্ষ বোস, আমি একজন ডিটেকটিভ। অতুল দত্তের বিষয়ে জানতে এসেছি। অতুল, যে আপনার শ্বশুরকে খুন করার অভিযোগে ধরা পড়েছে, তাকে তো আপনি জানেন। সদর দরজা বন্ধ করে অনিরুদ্ধ করঞ্জাক্ষকে বসবার ঘরে নিয়ে এলো। আপনাকে আর নতুন করে কি বলবো তা আমি জানি না। আমার যা বলবার ছিল তার সবই আমি পুলিশের কাছে বলেছি। বসুন। করঞ্জাক্ষ একটি চেয়ার টেনে বসলেন। তার হাতের পার্সেলটি রাখলেন পাশের টিপাইয়ের ওপর। অনিরুদ্ধ একটা চুরুট দিতে গেল তাকে। না ধন্যবাদ, চুরুট আমি খাই না। ও বলে অনিরুদ্ধ নিজেই চুরুটটা ধরালো। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে আমার এই পার্সেলটা খুলি। করঞ্জাক্ষ বললেন মোড়কের ভাঁজ খুলতে খুলতে। আশা করি এর ভেতরে কোনো বোমা টোমা নেই নিশ্চয়ই। করঞ্জাক্ষ আস্তে আস্তে মোড়ক খুললেন। খুলতেই বেরোলো কার্ডবোর্ডের একটা বাক্স। তার ভেতর থেকে সাদা একটা কাস্কেট তিনি বার করলেন। আর একটা কি যেন তার ভেতরে থেকে গেল, কিন্তু সেটাকে তিনি নাড়ালেন না। শুধু সেই কাস্কেটটিকে বার করে রাখলেন টেবিলের ওপরে দুজনের মধ্যেখানে। হাতির দাঁতের কারুকার্য খচিত দামি কাস্কেট, কিন্তু তার অনিন্দ শুভ্রতার গায়ে কে যেন বিচ্ছিরি কালো দাগ কেটে দিয়েছে একটা। তার সৌন্দর্যকে লাঞ্ছিত করছে যেন দাগটা রক্তের। কাস্কেটটা দেখে অনিরুদ্ধ ভুরু কুঁচকে গেল। ওই জিনিসটা, ওটা আবার এখানে কেন এনেছেন? চিনতে পেরেছেন দেখছি। আপনার শ্বশুর মশাইয়ের পটার ঘরে থাকতো এটা, তার ডেস্কের ওপরেই, তাই না? হ্যাঁ, সেখানে গত বছর জামাই ষষ্ঠীর পর তার মেয়েকে নিয়ে যখন চলে আসি তখনও এটা সেখানেই দেখেছিলাম। আর জাননি তারপর? তখন এটা কোথায় দেখেছিলেন? মনে নেই।
নিজের ইচ্ছায় শ্বশুরবাড়ি যাওয়া সেই একদিনই। তার পরের কথা তো আপনাকে আমি বলতে পারবো না। তারপরে এটা উনি কোথায় রেখেছিলেন সেটা সেইখানে, সেই ডেস্কের বরাবর ছিল। জানালেন করঞ্জাক্ষ বোস। তাহলেও এটা আপনি কবে শেষ দেখেছিলেন বললেন? বললাম তো, জামাই ষষ্ঠীর দিন, গত বছরের জ্যৈষ্ঠী মাসে। কিন্তু এটাকে নিয়ে কথা বাড়াচ্ছেন কেন? এটার উপর আমার আঙুলের ছাপ নিয়ে কেস সাজিয়ে এই হাঙ্গামায় আমাকেও জড়িয়ে ফেলতে চান বুঝি? কিন্তু মাফ করবেন গোয়েন্দামশাই, আপনাকে আমি খুশি করতে পারবো না। ওটা আমি ভুলেও ছুঁতে যাচ্ছি না। আপনি ভুল করছেন, সেই রকম কোনো দুরভিসন্ধি আমার নেই। আচ্ছা, আসল কথায় আসা যাক তাহলে। আপনার শ্বশুরমশাই গত পরশু তার পড়ার ঘরে খুন হয়েছেন। তখন তিনি নিজের ডেস্কে বসেছিলেন এই কাস্কেটটার সামনে। সেই সময় তার নিজের পিস্তল দিয়ে কেউ তাকে গুলি করে। পিস্তলটা থাকতো তার ডেস্কের ডান দিকের ড্রয়ারে, তাই না? তা আমি ঠিক বলতে পারবো না, বললে অনিরুদ্ধ। তার পিস্তল নিয়ে আমি তো কখনো নাড়াচাড়া, মানে তাকে নাড়াচাড়া করতে দেখিনি। তিনি কখনো আমাদের সামনে তার পিস্তল বারও করতেন না। এমন কোনো ব্যক্তি তাকে গুলি করেছিল যাকে ভয় করবার কোনো কারণ ছিল না তার। আপনার শ্বশুরমশাইয়ের যখন অন্যদিকে নজর ছিল, তখন সে পিস্তলটা বের করে নেয়, পাশ থেকে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়েই তিনি হোমড়ে খেয়ে পড়েন ডেস্কের ওপরেই। সেই জন্যই এই রক্তের ছিটে এই কাস্কেটে। সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। তাই হবে, বললে অনিরুদ্ধ। কিন্তু এই সবই তো পুলিশের মুখে শুনেছি আমি। নতুন করে আবার এই কথা কেন? আর এসবের সঙ্গে আমার সম্পর্কই বা কি? একেবারেই কি কোনো সম্পর্ক নেই অনিরুদ্ধবাবু? আচ্ছা, তাহলে আর একটু খোলসা করা যাক। এই খুনের ব্যাপারে আমাদের সন্দেহ দুজনকে। এক হচ্ছে অতুল দত্ত, আপনার শ্বশুর মশাইয়ের ভাইপো। তার যাতায়াত ছিল সেই বাড়িতে। তিনি তাকে স্নেহও করতেন, কিন্তু টাকাও নাকি দিয়ে যাবেন তাকে নিজের উইলে, এমন নাকি ইচ্ছা ছিল তার। অন্তত গুজব এইরকম। আর এধারে আর যাকে আমাদের সন্দেহ, সে হচ্ছেন আপনি। আমি? অনিরুদ্ধ চমকে ওঠে। হ্যাঁ, শ্বশুর মারা গেলে যদি উইল করে অপর কাউকে কিছু না দিয়ে যেতে পারেন, তাহলে তার যথা সর্বস্বই মেয়ে জামাইয়ের। আপনারই হবে বলতে গেলে, কেননা। কিন্তু আরও খবর আছে এর পরেও। করঞ্জাক্ষ বলে যান অবাধে। গত পরশু 2:30টার সময় পাবলিক বুথ থেকে কে একজন টেলিফোন করেছিল অতুলকে। তার গলাটা হুবহু আপনারই মতো নাকি। সে তাকে সন্ধ্যে 6:30টায় তার কাকার সঙ্গে দেখা করতে বলেছিল। অতুল ঠিক কাঁটায় কাঁটায় 6:30টায় সেখানে হাজির হয়। গিয়ে দেখে যে তার কাকা হোমড়ি খেয়ে পড়ে আছে ডেস্কের উপরে, ততক্ষণে ক্ষত। তাহলে দেখা যাচ্ছে আপনার শ্বশুর মশাই অতুলের আসবার আগেই নিজের হত্যাকারীকে অভ্যর্থনা করে এনেছিলেন নিজেই, সন্ধ্যে 6:30টার ঢের আগে। আধপোড়া একটা চুরুট পরে থাকতে দেখা গেছে ঘরের কোণে। মনে হয় আপনার শ্বশুর মশাই বিকেলে স্নান সারতে বাথরুমে গেলে সেই ফাঁকে লোকটা চুরুট ধরিয়েছিল। তিনি আসতেই ব্যস্ত হয়ে সেটা সে ছুঁড়ে ফেলে দেয়। সেই দগ্ধাবশেষ চুরুটটি হচ্ছে এই চুরুটেরই সগোত্র। আমরা আঙুলের ছাপ পেয়েছি। মিথ্যে কথা, প্রতিবাদ করে অনিরুদ্ধ। এই পর্যন্ত তিনটে ডাহা মিথ্যে কথা আপনি চালিয়েছেন আমার কাছে। তার বেশিও হতে পারে, তবে আমি 3টে ধরতে পেরেছি। বেশ, গুনে দেখা যাক তো, বললেন করঞ্জাক্ষ বাবু। আমি ঠিক ঠিক বলতে পারি কিনা মিলিয়ে নিন আপনি। প্রথম, পাবলিক টেলিফোন থেকে পরশু কেউ ডাক দেয়নি অতুলকে। কেমন, এই তো আপনি বলছেন? হ্যাঁ, এটা 1 নম্বর মিথ্যে। অনিরুদ্ধ সায় দেয়। 2 নম্বর মিথ্যে, ঘরের কোণে চুরুটের কোনো টুকরো পাওয়া যায়নি। নিশ্চয়ই। 3 নম্বর, পিস্তলে কোনো আঙুলের ছাপ ছিল না।
একদমই না। ঠিকই বলছেন অনিরুদ্ধবাবু, আপনার কথাই ঠিক বটে, কিন্তু এগুলো যে মিথ্যে সে কথা আপনি জানলেন কি করে? তার জবাবদিহি করতে আমি বাধ্য নাকি? অনিরুদ্ধ সুদ হয়ে। না করুন, তার জবাব কিন্তু আমি পেয়ে গেছি, কিন্তু সেজন্যে নয়। কি করে এই কাণ্ড আপনি করলেন? অবশ্যই প্রচুর সম্পত্তির লোভে মানুষ কি না করে। এখানে আপনার শ্বশুর অতুলকে যে সম্পত্তি দিয়ে যেতেন তার লোভও আপনাকে পেয়ে বসেছিল, কিন্তু সেজন্যও নয়। পিস্তলে আঙুলের ছাপ না বসিয়ে কি করে গুলি করতে পারলেন তাই ভেবে আমি অবাক হচ্ছি। তাক লাগছে আমার, এরকম কাজ পৃথিবীতে কেউ কখনো করতে পারেনি। না, তারিফ করতে হয় আপনার বাহাদুরির। সাধুবাদে বিচলিত হয়ে অনিরুদ্ধ আর নিরুদ্ধ রাখতে পারল না। তাহলে খুলেই বলি, আপনাকে বলতে আর কি, আপনি ছাড়া তৃতীয় ব্যক্তি যখন কেউ নেই এখানে, এই কথার তো কোনো সাক্ষী থাকবে না। আর ঘায়ের অজুহাতে আমার ডান হাতের আঙুলে রুমাল জড়ানো ছিল, সেই জন্যই পিস্তলে কোনো দাগ লাগেনি। তাই আপনারা হাতে পেয়েও এই দাগি আসামিটিকে ধরলেও আদালতে নিয়ে গিয়ে খাড়া করতে পারছেন না সাক্ষ্য প্রমাণের অভাবে। কিন্তু আপনার এই স্বীকারোক্তির দ্বারাই করণযাক্ষ বলতে যান। স্বীকারোক্তি? কিসের স্বীকারোক্তি? আমি যে বলেছি তার প্রমাণ কি? প্রমাণ? তার প্রমাণ এই মোড়কের মধ্যেই। যা যা আপনি বলেছেন আর আমি বলেছি তার সমস্তই আমাদের কণ্ঠস্বরের সঙ্গে রেকর্ড হয়ে গেছে এর মধ্যেকার রেকর্ডিং যন্ত্রে। এই টেপ রেকর্ডারটাই এখন আমাদের সাক্ষী। আর এখানে আসবার আগেই আমি ফোন করে এসেছিলাম লালবাজারে। এক্ষুনি পুলিশের গাড়ি আপনাকে নিতে আসছে। ঠিক সেই মুহূর্তেই বাইরে পুলিশ ভ্যানের হর্ন বেজে উঠল। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা গোয়েন্দা কাহিনী হাতে নাতে পাকড়ানো। শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক ছোট গল্প বাড়ি বুড়ো বুট। বাড়িখানা ভারী ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানলায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাট ধরেনি, কোথাও অসৎ বট এসে জোর করে জুড়ে বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানা যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এ জায়গাটি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনেই কলকাতায় ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র, না ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে এসে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হল। সে জিজ্ঞাসা করলে, কি চান আপনারা? বাড়ির ফটকের উপর লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে
তার চোখ দেখতে পাইনি, এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ এমন অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভেতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশ বেশ। বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তবে ভাড়া দেব কাকে? কেন আমাকে? কত ভাড়া? সেটা সেটা আপনারাই ঠিক করবেন। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলোও কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বললে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচতলার বারান্দায় তুইয়ে দাঁড়ালুম। ঝমঝম করে বৃষ্টি নামলো। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আগে বাড়ির ওপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বলল, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ আর জমে উঠছে, অন্ধকারে সন্ধ্যা নামবে। তাড়াতাড়ি, এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। না পড়তেও পারে। না না, এ বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখে বুঝতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ, তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই যে আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, বৃষ্টি আজ আর থামবে না, পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, সমস্ত পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান, সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এই বৃষ্টি আজ আর থামবে না, এখনো সময় আছে, এখনই পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখো, শোনো, এ বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুলল। আবার দেখলুম তার চক্ষু কোটরগত দুই দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বললে, আজ রাতে এখানে থাকবেন? হ্যাঁ, থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু
বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসে। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হল ঘর তার জন্য খোলা থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটা কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? ও রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন। তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর না 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 না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠলাম। তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো হে? যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান সাবধান সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বললে, পাগল। আমি বললুম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছে নয় আর কেউ এ বাড়ি ভাড়া নেয়, সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি? চলো একবার দোতলার সব ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরো পুরু আলো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরো জোরে, আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কূল ভাসানো নদীর ছবি আঁকা। জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বললে, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হয়ে থাকতে হবে। উপায় নেই, কিন্তু খাবে কি? আকাশের জল। শোবে কোথায়? পিছন ফিরে ওই হলঘরটা দেখো, ওর 3টে দরজাই খোলা। এখনো যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভেতরে রয়েছে বড় বড় সোফা, আর দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের ওপরে কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বললে, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানা কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োটাই। বিচিত্র কি, বুড়োর মতন অমন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে কোনো মেয়ে, রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনল। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললুম, এই গান আসছে কোথা থেকে? প্রকাশ বললে, ওই ঘরের ভেতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে হয়েছে। টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভেতরে ঢুকল। সব আসন খালি। ঘরের ভেতরে একটা অর্গান রয়েছে, তার সামনে কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বললে, যে গাইছে সে এই ঘরেই আছে। আমি বললাম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললে, না না, গান এখানেই হচ্ছে। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমি তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম।
প্রকাশের কথা মিথ্যে নয়। ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম, অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টির ধারা। অবাক হয়ে এর কারণ বুঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ। গটগট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বললে, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এ বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললুম, বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে উপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলো। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না। মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে এসে উঠল জ্যান্ত বেলের মতো। মনে হলো ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুট স্বরে বললে, শিকারি বুট। বুড়োও বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমি মহা আতঙ্কে পিছু হতে লাগলাম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরফর। হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সব এগে প্রবেশ করলো ঘরের ভেতর। গানের স্বর থেমে গেল সঙ্গে সঙ্গে। শুনলুম গুরুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমি পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমার পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভেতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো? মালিক কি বললে? বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লুম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। হাতে নাতে পাকড়ানো গল্পে অনিরুদ্ধ সেন, করঞ্জাক্ষ বোস কথক ও শাব্দিক সম্পাদনায় সৌহার্দ্য। তৃতীয় গল্প বাড়ি বুড়ো বুট গল্পে বুড়োর ভূমিকায় ছিল শ্রমণ। প্রকাশ, কথক, শাব্দিক সম্পাদনা, প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় আমি অনির্বাণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।